আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি উক্ত চ্যাপ্টারটির সপ্তম টাইপ অর্থাৎ বাংলাদেশের পানি উৎস দূষণের কারণ ও উদ্ভিদ প্রাণী এবং মানুষের উপরে পানি দূষণের প্রভাব নিয়ে আলোচনা করব। সো আমাদের প্রথম এমসিকিউ কোয়েশ্চেনটাই হচ্ছে ভূগর্ভস্থ পানি দূষণের কারণ আসলে কোনটি? তার মানে আমাদের ভূমির অভ্যন্তরে যে পানিগুলো থাকে সেটা দূষণের কারণ আসলে কে? আমাদের অপশনে আছে সীসা, পারদ, আর্সেনিক নাকি সোডিয়াম। তাহলে আমাদের ভূগর্ভস্থ পানি দূষণের কারণ আসলে আর্সেনিক। সো আমরা দেখেছি না যে আমাদের ওই যে গ্রামের মধ্যে কলের মধ্যে হচ্ছে লাল রঙের রং করা থাকে বিকজ অফ ওইটার আর্সেনিকের মাত্রাটা খুবই বেশি এবং সেটা আমাদের মানে শরীরের জন্য কিংবা ব্যবহার করার জন্য এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। সো এই জন্য আসলে বলা হয় ভূগর্ভস্থ পানি দূষণের মেইন রিজনটাই হচ্ছে আর্সেনিক। আমাদের পরবর্তী 100 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কত সালে আমেরিকার যে ইরি হ্রদটা রয়েছে সেটাকে মৃত হ্রদ হিসেবে ঘোষণা করা হয়? 1860, 1960, 1965 নাকি 1981? 1960 সালে আসলে আমেরিকার এই ইরি হ্রদটাকে মৃত হ্রদ হিসেবে ঘোষণা করা হয়। আমাদের পরবর্তী 101 নম্বর প্রশ্নটা হচ্ছে আমেরিকার উত্তর ওহাইও অঞ্চলের অঙ্গরাজ্যের নাম, অঙ্গরাজ্যের মধ্যে যে মরা হ্রদটা ছিল সেই মরা হ্রদটার নাম কি? সো তোমাদের বইয়ে বেসিক্যালি এই ইরি হ্রদটার কথাই বারবার করে বলা আছে, ঠিক আছে? সো ওই ওহাই অঙ্গরাজ্যের যে মরা হ্রদটা রয়েছে সেটার নাম আসলে ইরি হ্রদ। 101 নম্বর প্রশ্নের উত্তর হবে ক অর্থাৎ ইরি হ্রদ। আমাদের পরবর্তী 102 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বুড়িগঙ্গা নদীকে কোন হ্রদের সঙ্গে তুলনা করা হয়েছে? তাহলে বুড়িগঙ্গা নদীকে বর্তমানে একটা মৃত নদী হিসেবে ঘোষণা করা হচ্ছে না। সো এই মৃত নদীটা আসলে কোন হ্রদের সাথে আসলে রিলেট করা যায়, কার সঙ্গে রিলেট করা যায়? ইরি হ্রদের সঙ্গে রিলেট করা যায় বিকজ এই আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের মধ্যে ইরি হ্রদটাও কিন্তু অলরেডি মারা গিয়েছে। সো আমরা বুড়িগঙ্গা নদীটাকেও ওই নদীই বলতে পারি বিকজ বুড়িগঙ্গা নদীর একটা সময় অনেক জৌলুস ছিল, দেখা যেত যে বাণিজ্যিক জাহাজগুলা দেশ বিদেশ থেকে সবকিছু আসলে বুড়িগঙ্গা নদীর মানে নদী দিয়েই আসলে আমাদের এই ঢাকা এসে সকল জিনিসগুলো পৌঁছাতো। বাট এখন বর্তমানে বুড়িগঙ্গা নদীর যে অবস্থা এটা অলরেডি মৃত প্রায়। সো এই জন্য আসলে বুড়িগঙ্গা নদীকে আমাদের ইরি হ্রদের সঙ্গে তুলনা করা হয়। আমরা পরবর্তী যদি আমাদের 103 নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করি, আমাদের 103 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে পানির মধ্যে যদি আর্সেনিক থাকে তাহলে আসলে কোন রোগটা হতে পারে? পানিতে আর্সেনিক থাকলে কি রোগ হতে পারে? পাকস্থলীতে রোগ হতে পারে, কিডনি বিকল হতে পারে, সে বিকলাঙ্গ হয়ে যেতে পারে মানে তার কোনো একটা অঙ্গ বিকল হয়ে যেতে পারে, নাকি সে রক্তশূন্যতায় ভুগতে পারে। সো পানির মধ্যে আর্সেনিক থাকলে তার পাকস্থলী সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগ আসলে হতে পারে। তারপর আমরা যদি আমাদের 104 নম্বর প্রশ্নতে লক্ষ্য করি, আমাদের 104 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে পানিতে সীসার অধিক উপস্থিতিতে আসলে কোন রোগ হয়? আমরা দেখলাম আর্সেনিক থাকলে পাকস্থলীর রোগ হয়, আর যদি পানির মধ্যে সীসা বেশি পরিমাণে থাকে তাহলে সেখানে কিডনির বিকল সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আমাদের 105 নম্বর প্রশ্ন দিকে যদি লক্ষ্য করি, বলা হচ্ছে পানিতে পারদের অধিক উপস্থিতিতে আসলে কোন রোগ হয়? আমরা আর্সেনিক নিয়ে দেখলাম, সীসা নিয়ে দেখলাম, এখন আমরা দেখব পারদ নিয়ে। সো পারদ যখন পানির মধ্যে বেশি পরিমাণে থাকে তখন আসলে ত্বকের ক্যান্সার দেখা দিতে পারে। সো 105 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আমাদের 106 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কোনটির কারণে আসলে মস্তিষ্ক বিকল হয়ে যায়। সো মস্তিষ্কের সমস্যা হয় আসলে কিসের কারণে? পারদের কারণেই আসলে মস্তিষ্ক বিকল হয়ে যায়। আমরা 107 নম্বর প্রশ্নতে দেখব। 107 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে সীসাযুক্ত পানিকে যদি তুমি পান করো তাহলে আসলে কোন রোগটা হতে পারে? তো সীসার কারণে কোন রোগ হয়? রক্তশূন্যতা হতে পারে আমাদের সীসাযুক্ত পানি আসলে পান করলে। আমরা আমাদের পরবর্তী 108 নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করব। আমাদের 108 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে ঢাকা শহরে আসলে দৈনিক কি পরিমাণে বর্জ্য পদার্থটা উৎপন্ন হয়? তাহলে এই যে আমাদের ঢাকা শহরটা এখন বর্তমানে শিল্পনগরীতে আসলে রূপান্তরিত হয়েছে, তাহলে এখানে দৈনিক আসলে কতটা বর্জ্য উৎপন্ন হয়? মনে রাখবা আমাদের দৈনিক এখানে প্রায় 500 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এবং এই যে বর্জ্যগুলো উৎপন্ন হয় এই বর্জ্যগুলোকে আসলে কি করা হয়? বেসিক্যালি বর্গগুলা সবচেয়ে আসলে নদীতে পড়ে। কোন নদীতে পড়ে? ঢাকার পাশে যে বুড়িগঙ্গা নদী আছে সেখানে। বর্তমানে তুরাগ নদীতেও হচ্ছে গিয়ে বেশ অনেক বর্জ্য ফেলা হয়, যার কারণে হচ্ছে ওই নদীটার অবস্থাটাও আসলে এখন খারাপ হয়ে গিয়েছে। বাট কিছু কিছু দেখা যায় যে শিল্প কারখানা আছে যারা আসলে তাদের যে বর্জ্যগুলো আছে সেগুলোকে পরিশোধন করে তারপরে ফেলে, যার কারণে আসলে সবটা বর্জ্য যে একদম ডিরেক্টলি যে নদীতে পড়তেছে অর্থাৎ 500 মেট্রিক টন বর্জ্য যে উৎপন্ন হচ্ছে এবং সেই 500 মেট্রিক টনে যে নদীতে যে পড়ছে ব্যাপারটা মোটেও এরকম না। আমাদের পরবর্তী এমসিকিউটা ঠিক
ঠিক এরকমই একটা এমসিকিউ বলা হচ্ছে ঢাকা শহর থেকে প্রতিদিন আসলে কি পরিমাণ বর্জ্য নদীতে যেয়ে পড়ে। তাহলে কতটা বর্জ্য নদীতে যেয়ে পড়ে? আমরা দেখলাম যে আমাদের 500 মেট্রিক টন বর্জ্য আসলে ঢাকা শহরে উৎপন্ন হয় এবং তার মধ্যে অর্ধেক বর্জ্য যেই আসলে নদীটার মধ্যে পড়ে যায়, অর্থাৎ প্রায় 250 মেট্রিক টন বর্জ্য নদীতে যেয়ে পড়ে। আমাদের পরবর্তী 110 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ব্রহ্মপুত্র নদী যদি গতিপথ পরিবর্তন হয় তাহলে আসলে কি ধরনের প্রবলেম দেখা দিবে, কি ধরনের হাওড়া এলাকা আসলে বিপর্যস্ত হবে। সো ব্রহ্মপুত্র নদীর গতিপথ চেঞ্জ হলে প্রায় 300 বর্গ কিলোমিটার হাওড়া এলাকা আসলে বিপর্যস্ত হয়ে যাবে, একদম হাওড়া এলাকা হারায় যাবে। সো 110 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আমাদের 111 নম্বর প্রশ্ন থেকে বলা হচ্ছে আর্সেনিক যুক্ত পানি যদি পান করা হয় তাহলে কোন ধরনের রোগ হয়? ত্বকের ক্যান্সার হয়, মস্তিষ্ক বিকল হয়, রক্তশূন্যতা হয়, নাকি শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন ধরনের সমস্যা হয়? সো আর্সেনিক যুক্ত পানি পান করলে ত্বকের ক্যান্সার হয়, অর্থাৎ 111 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আমাদের পরবর্তীতে বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 112 এবং 113 নম্বর প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন দিয়ে দিয়েছে তোমাকে। উদ্দীপকটাতে বলা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ তারা হচ্ছে পানির মধ্যে মিশে জলজ উদ্ভিদ এবং প্রাণীর দেহের মধ্যে একটা রোগ সৃষ্টি করে। আবার পানির মধ্যে অনাকাঙ্ক্ষিত পদার্থের উপস্থিতিতে তারা নদীর যে নাব্যতা থাকে সেই নাব্যতাটাকে হ্রাস করে। তাহলে এখানে আসলে কোন রোগের কথা বলা হয়েছে? সো এই যে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর দেহের মধ্যে তেজস্ক্রিয় পদার্থটা মিশে যেই রোগটাকে তৈরি করতেছে সেই রোগটা আসলে কোন ধরনের রোগ? এই রোগটা হচ্ছে ক্যান্সার রোগ। সো এখানে ক্যান্সারের কথা বলা হয়েছে। আমাদের পরবর্তী 113 নম্বর প্রশ্নতে যদি যাই, আমাদের 113 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে নাব্যতা হ্রাসকারী উপাদান সমূহ আসলে কি? এই যে নাব্যতাগুলোকে যে আমরা নাব্যতা হ্রাস করে দিচ্ছে যে উপাদানগুলো, এগুলো আসলে কি করে? এগুলো আমাদের সালোক সংশ্লেষণে বাধাগ্রস্ত করে। হ্যাঁ, অবশ্যই আমাদের নৌযান চলাচলে অসুবিধা ঘটে এবং পানিকেও ঘোলাটে করে দেয়। সো পানি ঘোলাটে করে দিলে কি হয়? সেখানে আসলে বিভিন্ন ধরনের জলজ যে উদ্ভিদগুলো থাকে সেগুলো বাঁচতে পারে না। সো বাঁচতে না পারলে তো ডেফিনেটলি তাদের সালোক সংশ্লেষণ বাধাগ্রস্তই হয় এবং পানি যদি না থাকে তাহলে সেখানে ডেফিনেটলি নৌযানগুলো লাইক স্টিমার, নৌকা, লঞ্চ, জাহাজ এইসব জিনিসগুলো চলাচলে তো অসুবিধা ডেফিনেটলি হবে। তাহলে আমাদের 113 নম্বর প্রশ্নের উত্তর হবে সবগুলো, অর্থাৎ 1, 2 এবং 3। আজকের পর্বটি আমাদের এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে। দেখা হবে পরবর্তী পর্বে। সবাইকে আল্লাহ হাফেজ।